এইটাকে স্যার একটু নামিয়ে দিন এটাকে নামিয়ে দিন ঠিক আছে হয়েছে ব্যাস ঠিক আছে চলো এবার দেখো মনোযোগ দাও রেকর্ডিং হচ্ছে তো আচ্ছা ঠিক আছে চলো ফেনল আম্লিক প্রকৃতি কিন্তু ইথানল প্রসম কেন অত লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে ভাই এইটা কে কে করেছো বলো এক প্রান্তিক তুমি বলো যে ফেনলটা রয়েছে ফেনলে তো মাইনাস আর ইফেক্ট আর মাইনাস আর ইফেক্ট দুটো সাথে যুক্ত থাকে আর যে ইথানল রয়েছে তাতে শুধু প্লাস আর ইফেক্ট যুক্ত থাকে তাই জন্য ফেনলটা আম্লিক একদম আমি বলে দিচ্ছি ও কি বলতে চাইলো বলে দিই খুব সুন্দর বলেছে কিন্তু একটা কথা বাবু তুমি যাই করো তোমার কিন্তু স্ট্রাকচার না থাকলে নাম্বার দেবে না তাহলে ও বলছে ওই কোশ্চেনটা যে ফেনল মানে তো এইরকম এই তো ফেনল এইদিকে তাকাও এই তো ফেনল তো ফেনলে এখানে দেখো এই যে ফিনাইল গ্রুপ কথা বলবে না ফেনলে এটাকে ফিনাইল গ্রুপ বলে তো এই দুটো ইফেক্ট আছে একটা মাইনাস আই আছে আর একটা মাইনাস আর আছে আর ইথাইল অ্যালকোহল হচ্ছে এইটা CH3 CH2 OH ক্লিয়ার এটাতে কি আছে এর কি আছে প্লাস আই এই জন্য এটা দুর্বল অ্যাসিড এটা স্ট্রং অ্যাসিড কিন্তু এবার এই যে মাইনাস আর আছে এটা তোমাকে দেখাতে হবে ঠিক আছে মাইনাস আর আছে দেখাতে হবে এইটা আমি বলে দিই লিখে নাও এটা গুছিয়ে লিখে নাও এটা 12 এও দেয় লেখ আমি বলছি বুঝিয়ে পাশে রাখতে লিখে রাখবো দেখ ফেনলে ফিনাইল গ্রুপের মাইনাস আই এবং মাইনাস আর এই দুটি প্রভাব বর্তমান থাকায় ফেনল একটি তীব্র অ্যাসিড ফেনল তুলনামূলক না থাকায় ফেনল আম্লিকত্ব দেখায় বা অ্যাসিডিটি দেখায় ক্লিয়ার বলে এখানে তুমি এর গঠনটাকে এঁকে দাও এইভাবে এঁকে দাও রেজোন্যান্স যে করছে সেটা দেখিয়ে দাও তাহলে এই দিকে দেখো যখন রেজোন্যান্টিং স্ট্রাকচার তুমি আঁকছো মনোযোগ দেবে তখন দেখবে এখানটায় তাহলে ডাবল বন্ডের OH না বুঝতে পারলে বলবে হ্যাঁ দেখাতে তো হবেই এইটা হলো তারপরে এইটা গেল এবার এইটা সেখানে বন্ড করবে তো নাকি আর এইটা উঠে এর মাথায় চলে যাবে এবার সব গঠন দেখাবার এখানে দরকার নেই দুটো দেখি যে ETC করে দাও ক্লিয়ার তাহলে দেখা যাচ্ছে ও এর মাথায় কি চলে এসছে প্লাস এই যে ফিনাইল গ্রুপ মাইনাস আর প্রভাব দেখাচ্ছে এটা আমার দেখিয়ে দেওয়াটাই যথেষ্ট ক্লিয়ার তাহলে এটা দেখিয়ে দিয়েছো হয়েছে ঠিক আছে নিচে লেখো আবার ইথাইল অ্যালকোহলে নিচে এটা হয়ে গেছে তারপর নিচে লেখো ইথাইল অ্যালকোহলে ইথাইল গ্রুপ মানে ব্যাকেটে C2H5 ইথাইল গ্রুপের প্লাসাই প্রভাবের উপস্থিতির কারণে ইয়া অ্যাসিডিটি বা আম্লিকত্ব দেখায় না বা অ্যাসিডিটি দেখায় না অ্যাসিডিক ক্যারেক্টার দেখায় না পরিবর্তে এই যৌগটি নিউট্রাল NEUTRAL নিউট্রাল বা প্রশম হয় বুঝেছে নিউট্রাল বা প্রশম হয় ক্লিয়ার চলো কেন হয় এই তো বলে দিলাম অতটাও নয় OH গ্রুপ আছে OH গ্রুপ থাকলে
ও এইচ গ্রুপ থাকলে ভেঙে এইচ প্লাস বেরোবার কথা, তাহলে আম্লিকত্ব দেখাবার কথা, কিন্তু সে আম্লিকত্ব দেখাতে পারছে না, কারণ সে ইথাইল গ্রুপে প্লাস আয় প্রভাব। তাহলে সে আম্লিকত্ব দেখানো উচিত ওইচ থাকলে, দেখাতে পারছে না প্লাস আয় ধরুন, তাহলে সে খালিও হবে না, মানে কি হবে, উইক অ্যাসিড বা নিউট্রাল হয়ে যাবে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছি কি ভালো? ওকে, তাহলে এবার চলে আসো, পরেরটা চলে আসো। আচ্ছা, এইটা হলো। এবারে দেখো কোশ্চেন নাম্বার 5, সৌমেলি বলো, অ্যাসিটিক অ্যাসিড ও মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি আম্লিক এবং কেন? অ্যাসিটিক অ্যাসিড বেশি আম্লিক হবে। এই মাত্র তো করে অ্যাসিটিক অ্যাসিড বেশি আম্লিক কি করে হয় বাবা? এইটা তো হ্যাঁ, এইটা তো অ্যাসিটিক অ্যাসিড নাকি? আর মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কোনটা? একদম এই, হ্যাঁ, একটা ভালো করে বুঝে নাও, এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে না, এর একটা এইজের, এই অ্যালকিল গ্রুপের একটা এইজের বদলে যদি সিএল ঢোকে, একটা সিএল ঢোকে ভাই, তখন তাকে বলা হয় মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে, সিএল আর দুটো এইচ রয়ে গেল, CH2COOH, ভাই একে বলা হয় মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ক্লিয়ার? এইটা অ্যাসিটিক অ্যাসিড, প্রথম এর এখানে এইচের বদলে একটা সিএল ঢুকেছে অ্যালকিল গ্রুপে, তখন এটা মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তো এইটা তো স্ট্রঙ্গার অ্যাসিড হবে, কারণ এখানে কি আছে, সিএল এর কি আছে, মাইনাস আই ইফেক্ট, আর এখানে CH3 কি আছে, প্লাস আই। তাহলে কোনটা স্ট্রঙ্গার অ্যাসিড হবে? এইটা। বুঝে গেছো? নিজেরা লিখে নেবে, বা ওটা আমি ইউটিউবে দিয়ে দেবো, আজকে ব্যাংকে যাবো, যে বসে দিয়ে দেবো। আচ্ছা, আমি সব দিয়ে দেবো। আচ্ছা, এইদিকে থাকো, মনোযোগ দাও। আচ্ছা, মনোযোগ দেবে এবার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 দেখো। কোশ্চেন নাম্বার 6, এটা দেবারতী বলবে। আগে দেবারতী বলবে অ্যানিলিন ও মিথাইলামিনের মধ্যে কোনটা অধিক ক্ষারীয় এবং কেন, এই তো প্রশ্ন দিয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে অ্যানিলিন আর মিথাইলামিন, এটার মধ্যে কোনটা মোর বেসিক ইন নেচার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে এইটার মধ্যে কোনটা বেশি বেসিক ইন নেচার? তো আমি দেবারতীকে বলবো আগে বলতে যে অ্যানিলিনের ফর্মুলা কি, সংকেত কি, আর এইদিকে মিথাইল অ্যামিনের সংকেত কি, এইটা আমি দেবারতীকে বলবো। আগে বল, এইটা তো জানতে হবে। তাহলে অ্যানিলিনের গঠনটা কি হয়? ফিনাইল বেঞ্জিন বলো, NH2, দেবারতী পরে। এইটা হচ্ছে অ্যানিলিন, হয়েছে। আর মিথাইল অ্যামিনের দাও, কে বলবে না, যাকে বলবো দেবারতীর প্রশ্ন, দেবারতী বলবে। দেবারতী মিথাইল অ্যামিন বলো। পারবে না, পারবে না তো? এটা তার একই যোগ দুবার দিয়েছে, মহা মুশকিল। তুই বল, বল, তুই বল। স্যার ওটা হবে উপরে ওই CH3NH2 মিথাইল অ্যামিন বলছে তো। আরে মিথাইল গ্রুপ কাকে বলে? CH3 কে তো। আর পাহাড়ি, তুই তো বলছিস মিথেন, সেই তো মিথেন নয়। তুই সেটা একটু ভেবে বল, সেখানে যদি 4টে এইচ যুক্ত হয়ে যায়, তাহলে কার্বনের সঙ্গে NH2 যুক্ত থাকে? কার্বন তো 4টে বন্ড করে, তো এখানে যদি 4টে এইচ যুক্ত হয়ে যায়, তাহলে আবার NH2 করে যুক্ত থাকে। তাহলে তুই ভুল বলছিস। মিথাইল গ্রুপ হচ্ছে CH3, তাহলে মিথাইল অ্যামিন। এবারে এই দুটোর মধ্যে কোনটা স্ট্রং বেস, কে বলতে পারবি? কেউ না, আমি জিজ্ঞাসা করবো, দাঁড়া তো। হ্যাঁ, যশস্বী বাবু, এই দুটোর মধ্যে কোনটা ভালো বেস, মানে গুড বেস কোনটা, স্ট্রঙ্গার বেস কোনটা? তো জ্ঞান দেখাচ্ছে, বলছে না পড়ে আমি ভাবছি সেটা কোনটা? মানে বুঝে গেছি, তোমরা যে পড়ছো না, আমি খুব ভালোভাবে বুঝে গেছি। এইটাই ইউটিউব চ্যানেলে সব যাবে, কিন্তু সেকেন্ডেরটা, সেকেন্ডে কার প্লাস আয় আছে? CH3। ভাই ভাই স্মার্ট হও, স্মার্ট হও, স্মার্ট মানে পড়াশোনা করে স্মার্ট হও। তাহলে এখানে আমরা উত্তর লেখার সময় দেখব যে CH3 গ্রুপের প্লাস আই আছে, রাইট?
তাহলে প্লাস আয় ধরুন এ এখানে NH2 এর A কে লোন পেয়ার দিচ্ছে, সরি ইলেকট্রন পেয়ার দিচ্ছে, বন্ড পেয়ার দিচ্ছে, তার মানে এর উপর ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। আর যত প্লাস আয় প্রভাব হয় তত কি হয়, বেসিক স্ট্রেংথ বৃদ্ধি পায়। তাহলে আমরা যখন লিখবো এটা এইভাবে লিখবো, এখন লিখতে হবে না, এখন শোনো মন দিয়ে, মনোযোগ দাও, ওই ইউটিউবে ছেড়ে দেবে, তুমি দেখে নেবে। এখানে ব্যাপারটা এইটা লিখবে যে মিথাইল গ্রুপের প্লাস আয় প্রভাবের দরুন মিথাইল অ্যামিনের এন পরমাণুর উপরে ইলেকট্রন গাঢ়ত্ব মানে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাচ্ছে, সে কারণে এটা স্ট্রং বেস হবে, তীব্র ক্ষার হবে। আর এখানে বলতে হবে এই যে অ্যানিলিনে ফিনাইল গ্রুপের মাইনাস আই এবং মাইনাস আর, তাই তো এই তো মাইনাস আর আছে, তাহলে এই তো ইলেকট্রন টেনে নিচ্ছে নিজের দিকে, তাহলে ইলেকট্রন তো ভেতরে ঢুকে যাচ্ছে, এর উপর কি ইলেকট্রন থাকছে, তার উপর ইলেকট্রন গাঢ়ত্ব তো কমে যাচ্ছে, ইলেকট্রন কনসেন্ট্রেশন ডেনসিটি তো কমে যাচ্ছে, তাই এটা দুর্বল ক্ষার বলে তোমাকে এখানে রেজোন্যাক্টিং স্ট্রাকচারটা এঁকে দিতে হবে। তাহলে এইটা কি হবে, এই এতে এসে এখানে ডাবল বন্ড করলো আর এটা উঠে এখানে গেল নাকি। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, গুছিয়ে লিখতে হবে, 2 নম্বরের কোশ্চেনকে গুছিয়ে লিখতে হবে এবং সেখানে সাথে সাথে তোমাকে স্ট্রাকচারটা এঁকে দিতে হবে। লোন পেয়ার দিয়েছে তাহলে মাথায় প্লাস, আর এইটা কি হবে, এটা উঠে এখানে মাথায় মাইনাস হলো, এই গেল। এবারে এইটা এসে আবার বন্ড করবে, এইটা এসে আবার এখানে চলে যাবে এক্সেট্রা। আমার যেটা দেখানো দরকার আমি দেখিয়ে দিয়েছি। কি দেখিয়েছি, যে অ্যানিলিনের এন পরমাণুর উপর থাকা লোন পেয়ার ফিনাইল গ্রুপের সাথে কি করেছে, বন্ড করে ফেলেছে, রেজোন্যান্স করে ফেলেছে, রেজোন্যান্স করার ফলে এন পরমাণুর উপর ইলেকট্রন ডেনসিটি কি হয়েছে, কমে গেছে, মাথায় প্লাস এসছে, তাই এটা হচ্ছে দুর্বল একটা ক্ষার। বোঝা গেছে কি যায়নি, বুঝেছে? বোর্ডে এই যে কোশ্চেনগুলো সালে আছে এর বাইরে কিছু পড়বে না, মুছে দিই। সবই রেকর্ডিং এ তো থাকবে, তখন লিখে নিবি বলো। আচ্ছা এবার দেখ, এদের মধ্যে কোন কোশ্চেন নাম্বার 7 সবাই দেখে নাও একবার, আমি জানি তোমরা করোনি, এখন অন্তত করো, ঘরে বসে পারবে না, এখন বাইরে বসে পারো। কোশ্চেন নাম্বার 7, কোন কার্বোক্যাটায়নটি সর্বাধিক সুস্থিত, মানে হুইচ কার্বোক্যাটায়ন ইজ মোস্ট স্টেবল। কোশ্চেন নাম্বার 7, কোনটা অধিক স্টেবল। কোনটা এটা প্লাস আছে, তো কার্বোক্যাটায়ন বলেছে, এইটার মাথা তো প্লাস, কার্বোক্যাটায়ন তো প্লাস হবে, তাহলে কার্বোক্যাটায়ন হবে না। আচ্ছা মধুমিতা বল, এটা সবথেকে স্থায়ী বলছিস। আচ্ছা আদিত্য এ বলছে, মধুমিতা বলেছে এইটাকে সবথেকে স্থায়ী স্টেবল বলেছে। আচ্ছা এবার বাকিরা কে কি বলছো, 3 নম্বরটা তো বলো, বল তুমি বল। আমি 3 নম্বরটা বলি। 1 2 3 বা আরেকজন হাত, শুভ বলে, শুভদীপ বোধহয় হাত তুলেছিল, তিনেরটা, তাহলে এইটাতে ভোট বেশি হচ্ছে। সাধনা হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা এবার দাঁড়াও, আমাকে প্রান্তিক বলো, তিনেরটা কেন তুমি বেশি স্টেবল বলছো। রেজোন্যান্স হচ্ছে, রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। আচ্ছা আর এখানে কিসের মাধ্যমে পাচ্ছে, ওখানে হাইপার কনজুগেশন হচ্ছে। ভেরি গুড। আর তাহলে এইটাও তো রেজোন্যান্স হচ্ছে, কিন্তু ওটাতে ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা কম। ভেরি গুড, ক্যানোনিক্যাল না ক্যানোনিক্যাল। মধুমিতা ক্লিয়ার। তাহলে আমরা দেখবো, এইদিকে তাকাও, আমাদের এই যে যৌগগুলো দিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডগুলোর মধ্যে এখানে CH3 CH2 প্লাস আছে,
তাহলে এখানে এই যে মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ যাই বলো তার প্লাস আয়ের ধরুন স্টেবিলিটি বাড়ছে। বা তুমি হাইপার কনজুগেশন দাও, সত্যি তো আমি ইন্ডাকটিভ কেন বলবো, আমার তো আগে দেখবো রেজোন্যান্স হয় কিনা, রেজোন্যান্স তো বিগ বস, তারপরে কে রেজোন্যান্স না থাকলে হাইপার কনজুগেশন, আর সেটা না থাকলে তবে ইন্ডাকটিভ। তো যেখানে আমার হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করা যাবে, কারণ প্লাস কার্বনে পাশের কার্বনে হাইড্রোজেন আছে, কটা আছে? দুটো। তাহলে এখানে হাইপার কনজুগেশন কটা হচ্ছে? প্রথম কম্পাউন্ডটাই কটা হাইপার কনজুগেশন হচ্ছে? ভাই দুটো। টানা চক্রগুলো ভালো করে দেখো, এখানে যে কার্বনটাই প্লাস আছে সেটা sp2, যে কার্বনটা sp2 হয় তার পাশের কার্বনটা দেখতে তাতে কটা এই যাচ্ছে, তা কটা এই যাচ্ছে? দুটো হাইপার কনজুগেশন হবে। আচ্ছা এখানটাই দেখো, এখানে এইটার অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি? সি প্লাস, তার সাথে তিনটে CH3 আছে, রাইট? এইটা আছে, এইটা আছে, এইটা আছে, ক্লিয়ার? তাহলে এইটা sp2 হাইব্রিডাইজড কার্বন, তার পাশে মানে এইটা, এটাও তার পার্শ্ববর্তী, এটাও তার পার্শ্ববর্তী, 9টা হাইড্রোজেন। তাহলে মোট হাইপার কনজুগেশন কটা হচ্ছে? কটা হচ্ছে? 9টা হচ্ছে, 9টা। তাহলে এইটার থেকে ছাড়িয়ে গেল স্টেবিলিটিতে। মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার মানে মোর স্টেবিলিটি, তাহলে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এটা স্টেবিলিটি বেশি এর থেকে। এবার দেখো বাকি দুটোতে কিন্তু রেজোন্যান্স হবে। যেমন ধরো এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এই রেজোন্যান্সের যে কন্ডিশনগুলো বলেছিলাম তার মধ্যে একটা ছিল যদি দ্বিবন্ধন কার্বনের পাশের কার্বনে প্লাস থাকে, বলেছিলাম কিনা? দ্বিবন্ধন কার্বনের পাশের কার্বনে প্লাস থাকে, আছে তো? এই তো আছে, বলো আছে। তাহলে এটা রেজোন্যান্স করবে, কিন্তু কটা রেজোন্যাটিং স্ট্রাকচার হবে? দুটো হবে। ভেরি গুড। এই যে এটা প্লাস আছে, এই বন্ডটা উঠে এখানে আসবে, এই বন্ডটা উঠে এখানে আসবে, মানে এইটা উঠে জাস্ট এখানে যাবে, গেলে একটা রেজোন্যাটিং স্ট্রাকচার হবে। দেখো CH2 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, পাই বন্ডগুলো ডাবল, কোথাও প্লাস থাকলে তার দিকে সরে যায়, তো এখানে প্লাস আছে, ডাবল বন্ডটা সরে যাবে প্লাসের দিকে, তাহলে এখানে প্লাস হলো, আর তো হাইপার কনজুগেটিভ গঠন হবে না। আর এখানটায় দেখ, এইটা হচ্ছে যেটা বেঞ্জাইল গ্রুপ C6H5CH2 প্লাস, এর গঠনটা হচ্ছে এরকম এরকম। আচ্ছা এটা এখানে বেঞ্জাইলের ক্ষেত্রে গঠনটা হচ্ছে এরকম, এইদিকে তাকাও, এই আছে, এই CH2 প্লাস, ক্লিয়ার? এই তো গঠন, স্ট্রাকচার তো এইটা, এই তো স্ট্রাকচার। তাহলে এখানে কি হবে? এই ডাবল বন্ডটা এসে এখানে কি হবে? যাবে। আমি বলেছি পাই বন্ডটা রেজোন্যান্স করার সময় কার দিকে যায়? প্লাসের দিকে যায়। তাহলে এইটা চলে গেল, তাহলে এই রেজোন্যাটিং স্ট্রাকচারটা কি হবে? এরকম স্ট্রাকচারটা আসবে, এইদিকে তাকাও, ডাবল বন্ডেড CH2, ক্লিয়ার? এখান থেকে উঠে গেছে, তাহলে কি হবে? প্লাস, এই হলো এই হলো। এরপরে রেজোন্যান্সটা কি হবে? শুভ কি হবে? উঠে গেল, তাহলে কি হবে? এক্সেট্রা, নাকি? ব্যাস। তাহলে কোথায় রেজোন্যাটিং স্ট্রাকচার বেশি হচ্ছে, ভিনাইলে নাকি বেঞ্জাইলে? বেঞ্জাইলে। তাহলে উত্তরটা গুছিয়ে কি লিখতে হবে? মনোযোগ দাও, লিখতে হবে বেঞ্জাইল, বেঞ্জাইল মানে C6H5CH2 প্লাস, বেঞ্জাইল কার্বোক্যাটায়নটিতে অধিক সংখ্যক রেজোন্যাটিং স্ট্রাকচারের কারণে, অধিক সংখ্যক রেজোন্যাটিং স্ট্রাকচারের কারণে এর স্টেবিলিটি বা স্থায়িত্ব সর্বাধিক হয়, এর স্থায়িত্ব বা স্টেবিলিটি সর্বাধিক হয়, এর স্থায়িত্ব বা স্টেবিলিটি সর্বাধিক হয়। অন্যদিকে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এই যে ডাবল বন্ড কার্বনের পাশে যে কার্বন থাকে একে বলা হয় অ্যালাইল কার্বন। কি বলে?
তাহলে এইটা হচ্ছে ডাবল বন্ড কার্বনের, এই যে ডাবল বন্ড কার্বন তার পাশের কার্বন, তো একে বলা হচ্ছে অ্যালাইল কার্বন। নোট ডাউন করে নেবে, অ্যালাইল কার্বন। অন্যদিকে CH2 ডাবল বন্ড সিঙ্গেল CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এই কার্বোক্যাটায়নটি রেজোন্যান্সের দ্বারা স্থায়িত্ব লাভ করে, এটিও রেজোন্যান্সের দ্বারা স্থায়িত্ব লাভ করে। কিন্তু রেজোন্যাটিক স্ট্রাকচারের সংখ্যা, রেজোন্যাটিক স্ট্রাকচারের সংখ্যা, রেজোন্যাটিক স্ট্রাকচারের সংখ্যা বেঞ্জাইল গ্রুপটি অপেক্ষা কম হয়। হয়েছে? বাকি দুটি কার্বোক্যাটায়ন রেজোন্যান্স করে না, কিন্তু হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটি লাভ করে বা স্থায়িত্ব লাভ করে। হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটি বা স্থায়িত্ব লাভ করে। হয়েছে? ওকে, হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটি বা স্থায়িত্ব লাভ করে। এবং এক্ষেত্রে চতুর্থ কার্বোক্যাটায়নটির হাইপার কনজুগেটিভ গঠনের সংখ্যা, চতুর্থ কার্বোক্যাটায়নটির হাইপার কনজুগেটিভ গঠনের সংখ্যা, চতুর্থ কার্বোক্যাটায়নটি হাইপার কনজুগেটিভ গঠনের সংখ্যা 9টি হয়। 9টি হয়, যা প্রথম কার্বোক্যাটায়নটি দুটি হাইপার কনজুগেটিভ গঠনের তুলনায়, প্রথম কার্বোক্যাটায়নটির দুটি হাইপার কনজুগেটিভ গঠনের তুলনায়, অধিক স্থায়ী। হয়েছে? বোঝা গেল? নিয়ম হচ্ছে রেজোন্যান্স সংক্রান্ত কোনো কোশ্চেন বললেই রেজোন্যান্স থেকে দেখাতে হবে। আচ্ছা দেখো, 7 দাগের এইটা হয়ে গেল। আচ্ছা, এইটা 7 দাগের দুয়েরটা নিজেরা ভেবে নাও, আমি একটু ধরবো কাউকে না কাউকে। 7 দাগের দুয়েরটা, এটা দেখতে হবে। সর্বাধিক সুস্থিত কোনটি? সংসদ নমুনা প্রশ্ন 2024। চলো, ভেবেছো? সবাই ভেবেছো? আচ্ছা, মেয়েরা কে কে পারবে হাত তোলো তো দেখি। সৌমিলি, মধুমিতা, আর কেউ না? সাধনা? তুমি বল। ওটাই। আচ্ছা, এই কারণটা সৌমিলি এক্সপ্লেন কর। কারণ ওটা প্লাস ইফেক্ট দেখাচ্ছে। কার্বোক্যাটায়ন তো মানে সমানুপাতিক প্লাস কোথায় প্লাস আইফেক্ট কোথায় আছে? কার্বোক্যাটায়ন তো প্লাস আছে। হ্যাঁ, না, উত্তরটা এইটা হবে, অ্যানসারটা এইটা হবে। ওগুলোতে মাইনাস আই আছে, একদম। আর ওটাতে মাইনাস আই নেই। বাবু শোনা করো, মনোযোগ দাও। হাইপার কনজুগেশন, দাঁড়া, এই হাইপার কনজুগেশন তীর্থ কোথায় পেলি তুই? তো দাঁড়া এক মিনিট, না ভুল হোক, আমি চাই ভুল হোক, ভুল হলে ক্ষতি নেই। তুই ভুলটা মন থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, ভুল থেকে মনটা ঝেড়ে ফেল, ভুলটা হোক। বা এইদিকে তাকা, এইদিকে আসতে। আরে এখানে সি এর মাথায় প্লাস, তোরা যে হাইপার কনজুগেটিভ গঠন বলছিস,
তাহলে ওই প্লাস কার্বনের পাশে একটা কার্বন থাকতে হবে। ভাই আমরা যখন হাইপার কনজুগেশন দেখি আমরা কি করি, যে কার্বনে প্লাস আছে, যে কার্বনে ডাবল বন্ড আছে, যে কার্বনে ডট আছে মানে ফ্রি রেডিক্যাল, তার পাশে যে কার্বনটা আছে তাতে কটা হাইড্রোজেন আছে এটা আমরা দেখি। তো বাবু এইখানটা তো প্লাস, এর পাশে কোথায় কার্বন নেই তো, তাহলে হাইপার কনজুগেশনের প্রশ্নই আসছে না। তোমরা প্লাস আই ইফেক্ট বলেছো, ক্লাসে ইফেক্ট হবে না। তো এর সাথে কোথায় অ্যালকিল যুক্ত আছে? তোমরা দেখছো CH3, আরে ভাই ওর মাথায় প্লাস আছে, ওর ঘরে অশান্তি, ওর ঘরে আগুন লেগেছে, জল ঢালবে ও নিজে, তাহলে ওর পাশে একজন থাকবে যে জল ঢালবে, সেই তো দেখবো প্লাস আই না মাইনাস আই, জল ঢালছে না দেশলাই গাড়ি মারছে, তাই না? তো এর মাথায় তো প্লাস, একে আবার কোথায় কে দেবে? তাহলে এইটাতে কেউ নেই, এই প্লাসটা যখন আছে একে প্লাস আই প্রভাব দেওয়ার মতো কেউ নেই, মাইনাস আই দেওয়ার মতো কেউ নেই। কিন্তু সেকেন্ডটাতে দেখো এর সঙ্গে একটা বিআর যুক্ত হয়েছে, হ্যালোজেন মানে তার মাইনাস আই ইফেক্ট, তাহলে এখানে একটা হ্যালোজেন এখান থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে মাইনাস আই, যত মাইনাস আই প্রভাব কাজ করে তত তার প্লাস কার্বোকার্বনের স্টেবিলিটি কি হয়, কমে যায়, হ্রাস পায়। এখানে কজন আছে? দুজন। এখানে কজন আছে? তিনজন। মানে তাহলে মাইনাস আই ইফেক্ট বাড়ছে, তাহলে স্টেবিলিটি কি হবে? কমবে না। মাথায় ঢুকেছে তো এক্সপ্লেন করতে পারবে, এতে রইলো, রেকর্ডিং এ রইলো। ঠিক এইভাবে উত্তরটা তোমরা দেবে যে এখানে সর্বাধিক সুস্থিত হচ্ছে প্রথমটি, তার কারণ এখানে মাইনাস আই প্রভাবযুক্ত কোনো গ্রুপ নেই, কিন্তু বাকিগুলিতে মাইনাস আই প্রভাবযুক্ত গ্রুপ বিআর বর্তমান। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝে নিয়েছো কিনা আগে বলো। ওকে চল। পাশেরটা হেভি কোশ্চেন, হ্যাঁ এটা হেভি কোশ্চেন স্যার। আচ্ছা, কারবে না গো, 8 দাগের এক একটা দেখো, হেভি কোশ্চেন। CH3O মাইনাস, CH3 CH2 মাইনাস, CH3 COO মাইনাস, এটাই তো বলছেন হেভি কোশ্চেন। কোনটি একটি দ্বারা বলবে না, কোনটি একটি কার্বন আয়ন তুমি বলো। হ্যাঁ 8 দাগের এক একটা বলো, একদম কথা নয়, চুপ করো, কম কথা কম কথা, পড়তে হবে পড়তে হবে। কোনটি একটি কার্বন আয়ন? 23 জানুয়ারি, তাহলে যদি তোমার পড়ার ডেট পড়ছে ওই দিন পরীক্ষা হবে। ক্লিয়ার? কত 23 জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা এইদিকে এসো, কথা বলছো উত্তর বলছো না, কোনটা কার্বন বলো? এইটা। তবে এখানে একটা ভুল আছে, মাইনাসটা এর মাথায় হবে, হয়েছে? এখানে কার্বন বলেছে মানে কার্বনের মাথায় মাইনাস, হ্যাঁ এইগুলো তো ও এর মাথায় মাইনাস আছে, ও এর মাথায়, তাই এটা কার্বনের নয়, এটা হচ্ছে কার্বনের। হয়েছে? এবারে 8-2 দাগেরটা তোমরা উচিত ছিল একটু করা, আজকে যত পর্যন্ত বলে দেবো দিয়ে থাকো, থেমে যাবো। তোমরা পরের দিনে টপিক 1 বললে হবে না, টপিক 1 তো দুটোই ছিল, খালি ফাঁকিবাজি কথাবার্তা বললে হবে না, এর মতো দীপ্রর মতো অনেকগুলো আটকে যাচ্ছে, আর দেয় না হাফ দেয় না, আজকে বলে মাত্র একটা করতে জিজ্ঞাসা আমাকে ফোন করে বলছে পাশেটা বল না, বুঝতে পারছি না। আচ্ছা দেখ, আচ্ছা কোন কার্বন আয়নটি সর্বাপেক্ষা সুস্থিত? দেখেছো? আমি ছেলেদের মধ্যে জানতে চাই এবারে, কোন কার্বন আয়নটি অপেক্ষিত স্টেবল? জেনে রাখো, আমি কাউকে না কাউকে বলবো, জেনেছো? আচ্ছা এই তুমি বলো। হ্যাঁ মানে এইটা বেশি স্টেবল। স্যার আমার মতে ফার্স্ট, দাঁড়া হ্যাঁ, আমার মতে ফার্স্ট, ফার্স্টেরটা। তুই বল তোর নামটাও জানি না, ওই
সেকেন্ডটা আচ্ছা সেকেন্ড তো রোহিত প্রীতম এই প্রীতম তোর নাম তো তুই তো গুটিনগরের স্কুলে ফার্স্ট হয়েছিলি না তাহলে গুটিয়ে গেছিস কেন ওরা স্কুল ভালো স্কুল মানে মাধ্যমিক র্যাঙ্ক করেছিল গুটিনগর হাই স্কুল ওখানে মাধ্যমিক র্যাঙ্ক করেছিল না হ্যাঁ মাধ্যমিক র্যাঙ্ক করেছিল তুই স্কুলে হ্যাঁ গুটিনগরই হচ্ছে ওই শ্যামপুরে যাওয়ার দিকে রাস্তায় পড়ে গৌতম বাবু হাই স্কুলে ঠিক আছে আমি ওরকম আর কি। তা তোর কি বুঝতে অসুবিধা হচ্ছে তুই উত্তর দিচ্ছিস তো এরা ফার্স্ট বয় তোর স্কুল থেকে র্যাঙ্ক করেছিল 7th হয়েছিল মাধ্যমিকে না মনে আঘাত লাগেনি মনে মোবাইল ঢুকেছে আঘাত লেগেছে কে আঘাত দিল রে চিন্তা করো না একজন গেছে মানে সে আরেকজনের জন্য জায়গা খালি করবে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে যাক না হাই ব্যাস, করতে ও কোনো ব্যাপার না রেকর্ডিং ওই শুধুই যাবে অরিজিনালটা মানুষ বোঝাও কি এইদিকে আয়, এইদিকে আয়। তা আমি যেটা বলছিলাম মনোযোগ দে। কোথায় রেজনেন্স হবে আবার এটা? এখানে তোরা একটু বুঝে কর আস্তে তুই বল কি উত্তর দিলি তুই উল্টো উত্তর দিয়েছিস তুই কি প্রীতম থেকে কিছু ভাবছিস না তুই চিন্তাই নেই এসব ব্যাপারে যা হচ্ছে হোক ওর সেমিটি ওই নিজে বুঝে নেবে ওই নিয়ে মাথা খাওয়া লোকের ব্যাপারে মাথা খাওয়া প্রথমটায় কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এইটা দেখ না ভাই কেন করিস নে আমরা পড়েছি মাইনাস আই প্রভাব যত বাড়ে স্টেবিলিটি কার্বন অ্যানায়নের বাড়ে আর প্লাস আই বাড়লে স্টেবিলিটি কমে তো ভাই এখানে দেখো এখানটায় মাইনাস যারা এইটা উত্তর বলছো প্লিজ কথা বলো না এখানে মিথাইল গ্রুপ আছে তার কি প্রভাব প্লাস আই তাহলে প্লাস আই জন্য তো কি হবে তার স্টেবিলিটি হ্রাস পাচ্ছে আর এখানে কটা CH3 আছে তাহলে এই তো আরো স্টেবিলিটি কমছে যত প্লাস আই প্রভাব বাড়বে স্টেবিলিটি তো হ্রাস পাবে তাহলে এখানে দুজন প্লাস আই প্রভাব CH3 তো প্লাস আই প্রভাব এই সোয়ার এদিকে দেখ আর এখানে CH3 মাইনাসে এই তো মাইনাস এর সাথে কেউ যুক্ত আছে তাহলে বাকিগুলোতে প্লাস আই প্রভাবযুক্ত গ্রুপ আছে তার স্টেবিলিটি কম আর প্রথমটাতে কেউ নেই কেউ যুক্ত আছে এমন কেউ যুক্ত হয়ে যায় প্লাস আই নেই মাথায় ঢুকলো তার স্টেবিলিটিটা কার বেশি হবে মাথায় ঢুকেছে বা মনোযোগ দিয়ে শোনো ওরকম করো না টাইম চলে গেলে ও টাইম আর ফিরবে না আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 9 এটা তো হয়ে গেছিল ওটা হয়েছিল মানে থিওরি ক্লাসে তো হয়ে গেছিল ছিল ওটা বলছি না হ্যাঁ আচ্ছা কোশ্চেন নাম্বার 10টা খুব ভালো কোশ্চেন আছে এইটা থিওরি ক্লাসে হয়ে গেছিল সুতরাং এটা তোমার নোটের মধ্যে লেখা আছে তুমি একটু দেখে নেবে কষ্ট করে অর্থ এফেক্টে যেটা ছিল আচ্ছা এবার এইটা দেখো কোশ্চেন নাম্বার 10 দেখো ভেবে নাও একটু আমি বলছি ভালো করে পড়ো তোমাদের 12 এর অর্গানিক এত সুন্দর হবে এই কনসেপ্টগুলো জানা থাকলে 12 এর এত সুন্দর হবে তুমি ভাবতে পারছো না এই অ্যাসিডগুলিকে আম্লিকতার ক্রমানুসারে সাজাও তাহলে বাদ দাও কোনটা সবথেকে স্ট্রং অ্যাসিড তোমায় বলতে হবে সংকেত বলবে এই একটা ভালো করে পর্যবেক্ষণ করো দিয়ে বলো কোনটা সবথেকে স্ট্রং অ্যাসিড এই যে যার মনে রাখো বুঝবুঝ করো না আর তোমরা 7টা 15তে পড়তে আশা করো আমি 9টা 15 ছেড়ে দেবো তোমাদের 15 মিনিট কম হয়ে যাচ্ছে ওই ব্যাচ কিন্তু 7টা 15 চলে আসবে কালকে কে অনলাইনে ক্লাস করেছিস তুইও চিনিস প্রতিদিন গ্রুপে দেওয়া থাকবে যার সময় হবে সে গ্রুপে জয়েন করবে তুই আমাকে যখন করি একটা ফোন করবে আমি তো ওইদিকে তাকিয়ে নেই না আর না আসতে পারলে লিংকে জয়েন করে যাবে ফোন করবো আচ্ছা ওইদিকে তো হয়েছে একবার ফোন করেছিলাম দেখ করেছিলাম হঠাৎ করে বলছে
সাকেত বলো। সাকেত বলছে লাস্টেরটা স্ট্রং অ্যাসিড। আচ্ছা এই তীর্থ কোনটা বলছিস? লাস্টেরটা তুই বল। ভেরি গুড, এইটা স্ট্রং অ্যাসিড। আচ্ছা সাকেত তুই যে বললি বা তীর্থ যে বললি সিএসসি এর প্লাস হয়। ওই জন্য তো ওটা বাজে আছে। আরে সিএস বাবু এতক্ষণ ধরে তুমি এই পড়েছো, এই গ্রুপটার কি প্রভাব, এটা কি প্রভাব? প্লাস সাইন, তাই না? আচ্ছা এবার দেখো এখানে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে না? তোমরা বললে এটা স্ট্রং অ্যাসিড, কেন বললে? তাহলে তোমরা একটা জিনিস জানো, অ্যাসিড গ্রুপ থেকে যত ইলেকট্রনকে টেনে নেওয়া হবে তত কি হবে, ওই অ্যাসিডটা স্ট্রং হবে। তাই তোমরা বলো -5 -7 থাকলে অ্যাসিডটা স্ট্রং হয়। তো এখানে দেখো যে কার্বনটাই ত্রিবন্ধন আছে, ট্রিপল বন্ড আছে, তার মানে ওইটা sp হাইব্রিডাইজ, ওইটা sp হাইব্রিডাইজ। আর যে কার্বনটা দ্বিবন্ধন আছে sp2 হাইব্রিডাইজ। সুয়ান এদিকে শুনছিস? আচ্ছা sp2 হাইব্রিডাইজ। আর তোমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছো যে sp হাইব্রিডাইজ কার্বন যেটা হয় তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, পড়েছিলে না? যে sp হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই কার্বনটা যেহেতু এটা ত্রিবন্ধন আছে sp হাইব্রিডাইজ, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হবে, সে যার সঙ্গে যুক্ত আছে তার থেকে ইলেকট্রনটাকে কি করবে, নিজের দিকে টেনে নেবে, তাই না? তাহলে কার্বন ইলেকট্রোনেগেটিভ নয়, কিন্তু যেহেতু এটা sp হাইব্রিডাইজড হয়ে গেছে এই ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে, ফলে C+H থেকে ইলেকট্রনকে নিজের দিকে কি করছে, টেনে নিচ্ছে। এটা sp2 হাইব্রিডাইজ। sp2 হলে ওই কার্বনের ইলেকট্রনিক অতটাও বেশি হয় না, হয় অতটাও নয়। তাহলে এটা কোন অ্যাসিডটা স্ট্রঙ্গার হবে? মাঝেরটা। মাথায় ঢুকেছে? পারবে? রেকর্ডিং হচ্ছে, গুছিয়ে লিখে নেবে নাকি? ক্লিয়ার? তাহলে এইটা বুঝলে যে C+H যখন sp হাইব্রিডাইজ কার্বনের সাথে যুক্ত থাকবে সেই অ্যাসিডের স্ট্রেংথ কি হবে, বেশি হবে। দ্যাট উইল স্ট্রঙ্গার অ্যাসিড। আচ্ছা এবার দেখো এখানে দেখো, এটা দুর্দান্ত একটা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা এইটা আমি বলেছি আগে, এইটা দেখো, এই কোশ্চেনটাকে ফলো করো, এটা খুব ভালো কোশ্চেন। এখানে যখন কোশ্চেনটা পড়বে মনোযোগ দাও, জলীয় দ্রবণে কথাটা লেখা আছে, জলীয় দ্রবণে ক্ষারকীয়তার ক্রম, মানে ইউ হ্যাভ টু find out the basic strength in aqueous solution. জলীয় দ্রবণের ক্ষারকীয়তার ক্রম। ভাই এই জলীয় দ্রবণ কথাটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। aqueous solution মানে we have dissolved those compound in water and after that we are finding their strength, জলে দ্রবীভূত করার পর দেখছি। আচ্ছা আমায় বলো তো, এই জলীয় দ্রবণ কথাটা আমি কেটে দিলাম, এটা নিয়ে আমাদেরকে ঘাবড়ে দিচ্ছি, এমনি কোনটা ভালো সেই হবে? কে দাঁড়া এক মিনিট, কে কে আমি বলছি জলটা কেটে দিয়েছি, জাস্ট তিনটের মধ্যে লাস্টেরটা হওয়ার। ভেরি গুড। ওখানে লাস্ট তিনটে আছে রাইট, ভেরি গুড। কিন্তু যখনই জলীয় দ্রবণের কথাটা বলবে সবসময় কি মাথায় রাখবে, এই অর্ডারটা চেঞ্জ কি হবে, এখানে চলে আসবে এইটা 1 নম্বর স্টেজ চলে আসবে। না ওটাই দেখেছি অ্যারো দিয়ে এখানে পড়ে
আচ্ছা, আমি বলছি যখন অ্যাকোয়াস সলিউশন বলবে এই ক্রমটা কিন্তু তোমার কি হবে, সেকেন্ড এই যে 1 ডিগ্রি অ্যামিনটা আগে চলে আসবে তার 3 ডিগ্রি, আর সবার আগে কে চলে আসছে 2 ডিগ্রি। তাই ক্রমটাকে মাথায় রাখো, এটা আমাদের কম্পিটিটিভ এক্সামেও দেয়। হ্যাঁ হ্যাঁ, এইটা জলীয় দ্রবণ দিয়ে আমাদেরকে, এই জলীয় দ্রবণ না থাকতো তাহলে আমার এইটা আগে আসতো আর এইটা মাঝে আসতো, এটা শেষে আসতো। কিন্তু যখনই তোমায় জলীয় দ্রবণ বলছে এইটা আগে চলে আসছে কার 3 ডিগ্রি, মাথায় ঢুকেছে। আর এইটা তো এইটা কেন ব্যাখ্যা করতে বলছে কেন এইটা CH3 NH2 আগে চলে আসলো, আর সব থেকে আগে শেষে কেন এইটা চলে আসছে। আচ্ছা, এরা জলে দ্রবীভূত হবে তবে তো খাদ্য ধর্ম দেখাবে। আগে তো জলে দ্রবীভূত হতে, তা এরা জলে কি করে দ্রবীভূত হয়? জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। কি মাধ্যমে? মাথায় ঢুকলো? ভালো করে বোঝা কর ভাই, জলীয় দ্রবণে ডিজলভ করা হয়েছে, সেই যদি জলের উপর ভাসে ডিজলভ না হয় তাহলে সে তো খাদ্য ধর্ম দেখাতে পারবে না। এবার জলের সাথে হাইড্রোজেন বন্ড করলে তবে সে কি হবে? খাদ্য ধর্ম দেখাবে, তবে সে বেসিক স্ট্রেংথ দেখাবে। এখানে এন এর সাথে কোনো এইচ আছে কি? নেই, তাহলে কি করে হাইড্রোজেন বন্ড করবে? নিয়ম কি? ও এর সাথে এফ এর সাথে বা এন এর সাথে এইচ থাকতে হবে। হাইড্রোজেন বন্ড করার শর্ত হচ্ছে ও এর সাথে বা এফ পরমাণুর সাথে বা এন পরমাণুর সাথে তাদের সঙ্গে হাইড্রোজেন থাকতে হবে। এখানে এনে কোনো এইচ নেই, তাই জলে ডিজলভ হলো না, তাই ওটা সব থেকে দুর্বল ক্ষার হয়ে গেল। তাহলে স্যার এই দুজনের মধ্যে কি করে ব্যাখ্যা করবে? এটা ভুল আছে, এটা এনেই যাবে, এটা এনেই যাবে, এটা এনেই এনেই যাবে। হ্যাঁ, কোথায় মিসপ্রিন্টিং হয়েছে। এবার এই দুটোর মধ্যে কি হচ্ছে দেখো, এখানেও এন এর মাথায় এন এর সাথে এইচ আছে, তাহলে ইট ক্যান ডিজলভ ইন ওয়াটার। কিসের মাধ্যমে? with the formation of hydrogen bond with water, কারণ এন এর সাথে এইচ আছে, এইটা শর্ত কন্ডিশন জলে ডিজলভ হওয়ার ক্ষেত্রে। এরও এন এর সাথে এইচ আছে, এটা যদিও ভুল করেছে একটা এইচ হবে, তা দুজনেই জলে ডিজলভ হচ্ছে। তাহলে জলে ডিজলভ হওয়া নিয়ে কারো কোনো সমস্যা নেই, দুজনেই হচ্ছে। তাহলে এবার কি দেখতে হবে? দুজনে জলে দ্রবীভূত হয়েছে, এবার দেখতে হবে কোথায় প্লাসায় প্রভাব বেশি আছে। তা কোনটায় প্লাসায় প্রভাব বেশি আছে? প্রথমটাতে। তাই এটা ক্ষারকীয়তা কি হলো? বেশি। এ বাদ চলে গেল, কারণ এ জলে দ্রাব্য নয়, তুই জলে দ্রবীভূতই হচ্ছে না, তুই চেক করবি করে। যদি হতো তাহলে এটাই বেশি হতো, তার প্লাসায় প্রভাব বেশি আছে, হয়নি, ওটা বাদ চলে গেছে। এই দুটো জলে দ্রবীভূত হলো, তারপরে আমরা দেখছি তাহলে প্লাসায় প্রভাব কাজ কোথায় বেশি আছে, কোনটায় বেশি আছে ভাই? এতে বেশি আছে। এই জন্য এর ক্ষারকীয়তা তীব্র। আমি বারবার বলছি, ইভেন এইটা আমাদের কম্পিটিটিভ এক্সামে আমাদের কিন্তু পড়ে। মাথায় ঢুকেছে? আচ্ছা, এবারে 13 দাগেরটা বন্ধ করতে হবে, বুঝলে? একটু পড়িয়ে দিই নাকি? না, ভালো তো লাগে, খুব সুন্দর লাগে, আবার পরের দিন ভালো হবে। একটু সিলেবাসটা তো করতে হবে, না আমাকে কি তোমার গালাগাল দেবে পরে? না, ঠিক আছে, আমি তো আবার বুধবার দিন করা হবে। এবার বন্ধ করলাম।